কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। ফেনীর যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়ে সংকট কাটেনি। ফ্যামিলির সাথে আজকে 5 দিন যোগাযোগ নাই। 70 বছর 72 বছর বয়সে এই পানি আমি দেখিনি। আমাদের এমন করে দুটো এলাকা আছে আমরা খাদ্য ত্রাণ পৌঁছাতে পারি নাই। সকাল থেকে আংশিক খোলা হয়েছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16 জলকপাট। প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে 9000 কিউসেক পানি। এক মাসেরও বেশি সময় পর চালু হলো মেট্রো রেল। বাড়ছে যাত্রীদের ভিড়। আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। দর্শক, আমন্ত্রণ আপনাদেরকে যমুনা নিউজ। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সাথে। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন শুরুতে। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও জনভোগান্তির চিত্র অপরিবর্তিত। প্রত্যন্ত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছানো নিয়ে কাটেনি সংকট এখনো। ফেনীতে গেল এক সপ্তাহ যাবত একতলা বাড়িগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। শহরের কিছু কিছু জায়গায় পানি নেমে গেলেও নতুন এলাকা প্লাবিত হয়েছে। লক্ষাধিক মানুষ এখনো বাস্তুচ্যুত। কেউ কেউ আশ্রয় কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন উঁচু দালানে আশ্রয় নিয়েছেন। ব্যাহত হচ্ছে ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম। প্রান্তিক মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি। মোবাইল এবং ইন্টারনেট সংযোগ না থাকায় বিচ্ছিন্ন যোগাযোগ। কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি তলিয়ে গেছে একের পর এক গ্রাম। আজ কয়েকটি নৌযানের ব্যবস্থা করতে পেরেছে বিজিবি, আনসার এবং অন্যান্য বাহিনী। তাছাড়া স্বেচ্ছাসেবীরাও সংগ্রহ করেছেন কয়েকটি নৌকা। ত্রাণ নিয়ে তারা রওনা দিচ্ছেন প্রত্যন্ত অঞ্চলগুলোয়। শনিবারের বৃষ্টি এবং উজানের পানির জন্য বিভিন্ন এলাকায় নতুনভাবে তলিয়ে গেছে। নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলায় পানি কমতে শুরু করলেও গতরাতের বৃষ্টির ফলে বিভিন্ন অঞ্চলে বেড়েছে পানি। নোয়াখালীর আবহাওয়ায় আজ বিরূপ। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। যে যার মতো করে ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। আর প্রান্তিক এলাকায় পানিবন্দী আরও অনেকে। তাদের কাছে যাওয়া ত্রাণের পরিমাণও অপ্রতুল। এদিকে আরও অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। উজানের পানি কমায় শনিবার খুলে দেয়া হয় নোয়াখালীর স্লুইস গেটের 23 রেগুলেটর। আর সেই পানি লক্ষ্মীপুর হয়ে মিশবে সাগরে। এ কারণে বর্তমানে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মেঘনা সহ বৃদ্ধি পেয়েছে আশেপাশের খাল বিলের পানি। এতে সদর সহ 5 উপজেলায় জলমগ্ন। এখনও পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ, যাদের মধ্যে 20,000 আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেয়েছে। বন্যা পরিস্থিতির খবর সহকর্মীদের কাছ থেকে জানবো। কুমিল্লাতে যাচ্ছি, সহকর্মী মাহফুজ মিশু আছেন সেখানে। মাহফুজ, একটু জানাবেন মিশু, সবশেষ বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন কুমিল্লায়? ত্রাণ তৎপরতা কতদূর চলছে দুর্গম এলাকাগুলোতে? জান্নাতুল, সবশেষ পরিস্থিতি হচ্ছে যে আবার একটু আবহাওয়াটা একটু একটু করে বৃষ্টি ভাবাপন্ন, কিন্তু বৃষ্টি হয়নি, সেটি ভালো খবর। এবং কয়েকটা বিষয়, সেটি হচ্ছে যে ধরেন যারা নৌকা নিয়ে এসছেন সরকারি বা বেসরকারি, তাদের সবাই আসলে তাদেরকে যে প্রপারলি রাস্তাটা গাইড করবে কোন এলাকায় কারা ত্রাণ পাননি, সেটির একটা সমন্বয়ের অভাব আমাদের কাছে মনে হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যেখানে হয়তো সেনাবাহিনীর স্পিডবোটটি গেছে, সেখানেই হয়তো আবার দেখা যাচ্ছে দ্বিতীয়বার বিজিবি যাচ্ছে, সেখানে হয়তো আরেকবার ঢাকা থেকে আসা কোনো একটি টিম যাচ্ছে। ফলে একই মানুষ একাধিকবার পাচ্ছেন কিনা, অথবা কেউ কেউ একেবারে বাদ পড়ে যাচ্ছেন কিনা, সহায়তার বাইরে থেকে যাচ্ছেন কিনা, সেই প্রশ্নটি তোলার কিন্তু সুযোগ থেকে যাচ্ছে। আরেকটা বড় বিষয় হচ্ছে যে বাড়িগুলো একতলা, যে বাড়িগুলো প্রায় ডুবে আছে, সেই বাড়িগুলোতে আসলে কেউ নেই। তারা মূলত হচ্ছে সেই বাড়ি ছেড়ে কোথাও আশ্রয় কেন্দ্রে বা গ্রামের কোনো একটা দোতলা বাড়িতে গিয়ে তারা উঠেছে। ফলে সেই বাড়িগুলোকে লক্ষ্য করে যখন ত্রাণ দিতে যাওয়া হচ্ছে, তখন ভেতর থেকে কিন্তু কারোরই আসলে সাড়া দেওয়ার সুযোগ নেই এবং তারা সেটি দিচ্ছেন না। ফলে ওই দু একটি বড় বড় বাড়ি যেগুলো দোতলা বা তিনতলা, সেগুলোর ছাদে বা দোতলায় যারা আশ্রয় নিয়ে আছে তাদের কাছে ত্রাণ পৌঁছানো হচ্ছে। এটি হচ্ছে একটি বাস্তবতা। দ্বিতীয় বাস্তব হচ্ছে ত্রাণের উপকরণের ভিতরে এখন যারা ত্রাণ গ্রহীতা বা যাদের এই জিনিসগুলো দরকার, তারা বলছেন তাদের সবচেয়ে জরুরি দরকার হচ্ছে বিশুদ্ধ পানি, পর্যাপ্ত পরিমাণ, অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বাচ্চাদের খাবার
এমনকি ওষুধপত্র, কারণ পানির ভিতরে থাকতে থাকতে অনেকে এরই মধ্যে পেটের পীড়া এবং চর্মরোগে আক্রান্ত হয়েছেন। ফলে সুনির্দিষ্টভাবে সেই ওষুধগুলোরও এক ধরনের সংকট আছে। ফলে আগামীতে যারা ত্রাণ দিতে আসবেন, বিশেষ করে কুমিল্লা এলাকায়, তাদের জন্য এরকম নৌযানের পাশাপাশি বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এর পাশাপাশি শিশু খাবার এবং বিশুদ্ধ পানি, এটি সম্ভবত সবচেয়ে জরুরি। সেই বিষয়টি যেন যারা খেয়াল রাখেন, সেটি ভুক্তভোগী এই মানুষরা বলছেন। ধন্যবাদ আপনাকে মিশু। দর্শক, এ পর্যায়ে আমরা যেতে চাই ফেনীতে। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সেখানে। রবিন, ফেনীর সবশেষ পরিস্থিতি একটু জানাবেন, বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন, একই সাথে ত্রাণ তৎপরতার চিত্র একটু জানতে চাই। আশাব্যঞ্জক কোনো খবর এখনো অব্দি নেই। আসলে পানি নামতে শুরু করে ধীর গতিতে পানি নামা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশটায়। সেখানে যদি দেখেন দীর্ঘ যানজট, এই দীর্ঘ যানজট কিন্তু আজকের একদিনের নয়, অর্থাৎ গত দুদিন ধরে বন্যার কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হওয়া। এবং ফেনীর পার হয়ে যখন চট্টগ্রাম মুখোমুখি লালপুর নামে একটি অংশে রাস্তার উপর দিয়ে পানির তীব্র গতি এবং অতিরিক্ত পরিমাণ পানি বয়ে যাওয়া, সেটির কারণে পুরোপুরি যান চলাচলের একটা বিঘ্ন ঘটে। সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে, মাঝে মধ্যে খুব ধীর গতিতে একটু একটু করে এগুচ্ছে। বিপরীত দিক থেকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী কোনো ধরনের পণ্যবাহী কিংবা যানবাহন আসলে আসছিল না। বড় বড় কাভার্ড ভ্যান এবং পণ্যবাহী বাহনগুলো সেগুলো আসলে পানির উপর দিয়ে আসার মতো অবস্থায় রয়েছে, কিন্তু সেটিও আসতে পারেনি। আজকে একটু দেখা যাচ্ছে কিছু কিছু যানবাহন আসছে। এবং যদি বলতে চাই যে এই যে পানি নেমে যাওয়ার বিষয়টি, নামার পর কিন্তু নতুন নতুন নির্মাঞ্চল এখনও প্লাবিত হচ্ছে এই অঞ্চলে। বিশেষ করে ফেনীর ফুলগাজী, পরশুরাম, সবচেয়ে যে এই অঞ্চলগুলোতে ভয়াবহ অবস্থা, সেখানে এখনও বিপন্ন অবস্থা, কিন্তু তারপরেও সেখানটায় নামছে পানি। সেই নামা পানিগুলো আসলে সোনাগাজী হয়ে নামছে, তখন সোনাগাজী আরও বেশি প্লাবিত হচ্ছে। অন্যদিকে দাগনভূঞা, সেখানটায় আরও বেশি বন্যার পানি বাড়ছে এবং প্রায় এক সপ্তাহের মতো সময় ধরে আসলে সেই সব বানভাসী মানুষ গৃহহীন হয়ে আশ্রয় কেন্দ্রে এবং অন্যান্য উঁচু বাসভবন দালানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পর্যাপ্ত ত্রাণ নেই, পর্যাপ্ত উদ্ধার তৎপরতাও নেই। এটি বড় বেশি আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে এখানকার স্থানীয়দের এবং সেই সঙ্গে তাদের স্বজনদের, যারা নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে তার প্রিয়জনের সঙ্গে যোগাযোগই করতে পারছেন না, খোঁজই রাখতে পারছেন না। ধন্যবাদ আপনাকে রবিন। দর্শক, আমরা এই পর্যায়ে একটু নোয়াখালীর তথ্য জানবো। নোয়াখালী বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, নোয়াখালীর সবশেষ বন্যা পরিস্থিতি একটু আমাদের জানাবেন। পরিস্থিতি উন্নতি হয়েছে, কিন্তু সেনবাগে অবস্থা হয়েছে। গত দুদিন ধরে সেনবাগে যে পরিমাণ পানি বেড়েছে, আমি যেহেতু সরাসরি সংযুক্ত হতে পারিনি শুধু একটি কারণে, একেবারে যে অঞ্চলগুলো রয়েছে পার্শ্ববর্তী বা রাগনগরের পার্শ্ববর্তী যে অঞ্চল, সেখানে আমরা চলে এসেছি। এবং এখানে এসে যে চোখে দেখেছি, সেটা আসলে একেবারে কতটুকু দেখানো যাবে সেটি সন্দেহ, কারণ মানুষ বলার সমান পানিতে এখন পর্যন্ত অপেক্ষা করছে বা কোনো তারা বাড়িতে গৃহ একবারে পানিবন্দী অবস্থায় আছে। এবং সেখানকার হয়তো নারী বা শিশু যারা আছেন তাদেরকে একটি উঁচু স্থানে রেখে আসা হয়েছে, কিন্তু পুরুষরা এখন পর্যন্ত বাড়ি পাহারা দেওয়ার জন্য বাড়িতেই আছেন অনেকেই। রান্না বান্নার ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। তো সব মিলিয়ে আসলে এই পানি ফেনী থেকে যে পানিগুলো নামা শুরু করেছে আর নামতে শুরু করেছে, সেই পানিগুলো একটু পড়েছে বা সেনবাগ দিয়ে খাল হয়ে বা চাঁদপুর দিয়ে সেই খালের মাধ্যমে, সেই কারণে এখানে বা কোনো কোনো সময় অনেক ক্ষেত্রে গলা পর্যন্ত পানি কোনো। ধন্যবাদ আপনাকে রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংবাদের শিরোনামে জানাচ্ছিলাম আপনাদের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জল কপাট খুলে দেওয়া হয়েছে। সকাল 8টায় প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে 9000 কিউসেক পানি। কাপ্তাই রোদে আছেন আমাদের সহকর্মী ফজলুর রহমান রাজন, তিনি জানাবেন টেলিফোনে সেখানকার সবশেষ অবস্থা। রাজন, একটু জানতে চাই, বেশ কয়েক ঘন্টা তো হলো জল কপাট খুলে দেওয়া হয়েছে, সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? যখন আসে তখন কাপ্তাই পানি, কাপ্তাই জল যে ইয়ে আছে, কাপ্তাই যে লেক আছে বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার ফলে প্রতি বছরে আপনার কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পানি ছাড়া হয়। এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পানির ধারণ ক্ষমতা হচ্ছে 109, কিন্তু পানি 108। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পানির ক্ষমতা হলো যাতে বাইরে না যায়, ক্ষমতা আনা হয়, সে কারণে আসলে জলবিদ্যুৎ কেন্দ্রের পানিগুলো
আমরা কথা বলেছিলাম কাপ্তাই ব্যবস্থাপক ম্যানেজারের সাথে, পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থা। তিনি জানিয়েছেন যে পানি ছাড়ার কারণে তেমন কোনো ক্ষতি হবে না, যদিও বা একটু রাউজান, রাঙ্গুনিয়া কিংবা বোয়ালখালীর ওদিকে একটু পানি একটু বাড়তে পারে, অনেক সময় এলাকায় তো ডুবার সম্ভাবনা আছে, তবে অন্য কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নাই। কাপ্তাই লেকে পানি বৃদ্ধির কারণে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনের সংখ্যা দাঁড়িয়েছে 240 মেগাওয়াট। কাপ্তাই লেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় যেখানে 255 মেগাওয়াট। ধন্যবাদ রাজন, আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করব। 1 মাসেরও বেশি সময় পর আজ থেকে চালু হয়েছে মেট্রো রেল, তবে বন্ধ রয়েছে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। সকাল 7:10 এবং 7:20 উত্তর মেট্রো রেল স্টেশন থেকে 2টি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনগুলো শুধু এমআরটি পাস ব্যবহারকারীরা চলাচল করতে পারছেন। আর সকাল 7:20 থেকে শুরু হয় সিঙ্গেল জার্নির টিকিট বিক্রি। রাত 8:50 পর্যন্ত কেনা যাবে এই টিকিট। সেই সাথে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি পাস টপ আপ করা যাবে। মেট্রো রেল পুনরায় চালু হয়, নগরবাসীর জীবনে ফিরেছে স্বস্তি। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। বর্তমানে নারায়ণগঞ্জের ডিবি পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। দুপুরের পর তোলা হবে সেখানকার জেলা এবং দায়রা জজ আদালতে। রোববার মধ্যরাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর থেকে আটক করা হয়, পরে নারায়ণগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে। কারণ গেল 21 আগস্ট তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা মামলার দায়ের করা হয়। শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলে রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র রোমান মিয়া। এই ঘটনায় নিহতের খালা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী এবং তার ছেলেকে হুকুমের আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় 45 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 60 জনকে আসামি করা হয়। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে খুলনা নগরীতে। রাত থেকেই কয়েক দফায় বৃষ্টি হয়েছে সেখানে, আর ভোর থেকে শুরু হয় ভারী বর্ষণ। আবহাওয়া অধিদপ্তরের মতে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 52 মিলিমিটার বেগে বৃষ্টিপাত হয়েছে। এতে তলিয়ে গেছে নগরীর রয়্যাল চত্বর, পিটিআই মোড়, রূপসা সহ বেশ কিছু নিম্নাঞ্চল। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। সড়কে জলমগ্ন থাকায় সব থেকে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। যানবাহন কম চলাচল করায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীদের। এখানে তো তাও একটু নোংরা পানি না, ওইখানে তো নোংরা পানি, ওইখান থেকে তো হাঁটাও যায় না। আর রাস্তাঘাট তো একদম তলানো, সব মেঝেতে উঠে গেছে ঘরের। আর ওই যে পিছনেও তলায় গেছে আমাদের, ওই জল এখান থেকে যাচ্ছে বুঝলেন। ওই পাড়ি জায়গা বন্ধ হয়ে যায়, এ জায়গা কোনো উন্নয়ন বলতে যা হয়েছে তা মনে করেন সব নিচে হয়ে গেছে।